নম্বর পর্বে সেই নিঃস্বার্থ বন্ধ করা নাটকীয় মোড় আর রক্তক্ষয়ী সংঘাতের পর গল্প এখন ঠিক কোন ভয়াবহ বিস্ফোরণের দিকে এগোচ্ছে তা ভেবেই পুরো শরীর শিউরে উঠছে। অর্থমন্ত্রীর ক্যাডারদের চোখ রাঙ্গানি, শেহজাদের বুলেট ছড়ানো পাল্টা আঘাত আর শেষ মুহূর্তের নিখোঁজ সুমনের সন্ধান, সব মিলিয়ে নাটকের মোড় কোথায় গিয়ে থামবে তা কল্পনা করার বাইরে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো আগামী 25 নম্বর পর্বে কী হতে চলেছে। একদিকে যখন অর্থমন্ত্রীর সাথে শেহজাদের জীবনপন্ন লড়াই চরম রূপ নিয়েছে, অন্যদিকে গোলামের ফিরে আসার সেই অদ্ভুত স্মৃতি আর ক্ষোভ কি পুরো খেলার মোড় ঘুরিয়ে দেবে। শেহজাদ কি পারবে শোকর কঠিন ঘেরাও কেটে সুমনকে অক্ষত অবস্থায় বের করে আনতে, নাকি অর্থমন্ত্রীর সাজানো এক নতুন চক্রান্তর জালে আটকা পড়তে যাচ্ছে সবার জীবন। 25 নম্বর পর্বের অপেক্ষা করছে এমন কিছু অকল্পনীয় টুরিস্ট যা আপনারা ভাবতে সব হিসাব নিকাশ পাল্টে দেবে। প্রিয় দর্শক, আগামী পর্বের সেই রোমাঞ্চকর রহস্যের নামার আগে আজকের আমাদের এই বিশেষ বিশ্লেষণ ভিডিওটি বাংলাদেশের কে কোন জেলা থেকে দেখছেন বা পৃথিবীর কোন প্রান্ত থেকে বসে বসে দেখছেন তা এখনই নিজের কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। শুনুন, দেরি না করে মূল ঘটনায় ঢোকা যাক। এক মন্ত্রীর ব্যাংকের অভিযান ও ডাকাতি। নাটকের শুরুতেই দেখা যায় শেহজাদ চৌধুরী এবং তার বিশ্বস্ত বাহিনী মিলে অর্থমন্ত্রীর ব্যাংকে একটি গোপন অভিযান পরিচালনা করে। ব্যাংকের সিসিটিভি ক্যামেরা লাইন কেটে এবং নিরাপত্তারক্ষীদের হাত পা বেঁধে পুরো ব্যাংকে বিপুল পরিমাণে অর্থ লুট করে নেওয়া হয়। পরের দিন সকালে ব্যাংক ডাকাতির খবর পেয়ে অর্থমন্ত্রী চরম হতভম্ব ও ক্ষুব্ধ হয়ে পড়েন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার মতো শক্তিশালী ও প্রভাবশালী মন্ত্রীর ব্যাংক কেউ ডাকাতি করার সাহস পেতে পারে। ব্যাংক থেকে লুট করা বিপুল পরিমাণে অর্থ শেহজাদ চৌধুরী নিজের কাছে না রেখে একটি মহৎ কাজের ব্যবহার করেন। মন্ত্রীর প্রতারণামূলক লোনের ফাঁদে পড়ে যেসব সাধারণ মানুষ ও কৃষক তাদের কষ্টের উপার্জিত অর্থ হারিয়েছিল, শেহজাদ তাদের মাঝে সেই টাকাগুলো বন্টন করে দেয়। সবাইকে যার যার হারিয়ে যাওয়া বা যা পাওনা টাকা বুঝে নেওয়ার সুযোগ করে দেয়। বাকি অতিরিক্ত অর্থ গরিব ও দুস্থ মানুষদের কল্যাণে এবং বিভিন্ন চ্যারিটি সংস্থায় দান করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডাকাতের বিষয়টি বুঝতে পেরে অর্থমন্ত্রী সরাসরি শেহজাদ চৌধুরীকে ফোন করেন এবং ব্যাংকে ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেন। অর্থমন্ত্রী হুমকি দিয়ে বলেন যে 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত না দিলে তার জীবন নরক বানিয়ে দেওয়া হবে। তবে শেহজাদ একদমই বিচলিত না হয়ে বরঞ্চ কৌশলে অর্থমন্ত্রীকে উপহাস করে এবং ব্যাংকের টাকা নেওয়ার কোনো সুনির্দিষ্ট প্রমাণ অর্থমন্ত্রীর কাছে নেই বলে মনে করিয়ে দেন। এতে অর্থমন্ত্রী প্রচণ্ড অপমানিত ও রাগান্বিত হয়ে শেহজাদের উপর প্রতিশোধ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এদিকে মন্ত্রীর সাথে যুদ্ধ, অন্যদিকে ঘরে পারিবারিক নানা টানাপোড়েনের মধ্যে চলতে থাকা শেহজাদের মা ও ফাতেমা মিলে পুনরায় তাদের বিয়ের আয়োজন করার কথা বললে শেহজাদ তা প্রত্যাখ্যান করে। সে সাফ জানিয়ে দেয় যে জীবনে বিয়ে একবারই হয় এবং তার একটাই পরিবার। অপরদিকে গোলাম চরিত্রের মধ্যে আবারও অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সে নিজেকে অবিবাহিত দাবি করে থাকা এবং নিজের আগের সম্পর্কের কথা অস্বীকার করে। পরিস্থিতি সামাল দিতে মনির চাচা ও রিশাদ তাকে সান্ত্বনা দেয় এবং বিশ্রামে পাঠান। পরবর্তীতে রিশাদ তাকে শেহজাদ চৌধুরী বানিয়ে একটি জায়গায় নিয়ে যায় যেখানে গোলাম তার সভাসুলভ কৌতূহলপূর্ণ আচরণে উপস্থিত সবাইকে বিভ্রান্ত করে ফেলে। গল্পের এই বড় রহস্যে নতুন যখন বস্তির এক অসহায় বৃদ্ধ শেহজাদের কাছে সাহায্য চাইতে আসেন, তিনি জানান বস্তির পথ শিশুদের ধরে নিয়ে হাত পা বেঁধে জোর করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার একটি অন্ধকার চক্র গড়ে উঠেছে। তার ছেলে সুমন এই অন্যায় কাজের প্রতিবাদ করেছিল এবং বস্তির মানুষদের সাথে নিয়ে রুখে দাঁড়িয়েছিল। কিন্তু এর কিছুদিন পর আইন শৃঙ্খলা বাহিনীর মতো দেখতে কিছু লোক এসে সুমনকে ধরে নিয়ে যায়। এরপর দীর্ঘ 2 বছর ধরে সুমনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। বুড়ো পিতা কান্নায় ভেঙে পড়ে। শেহজাদের কাছে তার ছেলেকে খুঁজে বের করার শেষ আকুতি জানান। সুমনকে খুঁজে বের করতে শেহজাদ চৌধুরী সরাসরি থানায় যায় এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের কাছে সুমনের ছবি দেখায়। কিন্তু পুলিশ অফিসার সুমনের ছবি দেখে তাকে না চেনার ভান করেন এবং এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ কর্মকর্তা এই রহস্যজনক আচরণ দেখে শেহজাদের মনে সন্দেহ জাগে এই প্রতারণার নৈপথ্যে প্রশাসন বা প্রভাবশালী কোনো মহল জড়িত আছে। নাটকের শেষ অংশে উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছায়। অর্থমন্ত্রীর পাঠানো সশস্ত্র ক্যাডার বাহিনী শেহজাদের বাড়িতে চড়াও হয় এবং দরজা জানলা
ভেঙে ফেলার চেষ্টা করে। শেহজাদের মা ও ফাতেমার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। মন্ত্রীর লোকেরা হুমকি দিয়ে বলেন যে তারা শেহজাদকে তুলে নিয়ে যেতে এসেছে এবং লুটের টাকার হিসাব চাই। শেহজাদ ও তার সহযোগীরা বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নেয়। অস্ত্রের মুখোমুখি অবস্থান এবং গোলাগুলির মধ্যে দিয়ে এই পর্বটির সমাপ্তি ঘটে, যা দর্শকদের মনে পরবর্তী পর্বের জন্য তীব্র কৌতূহল সৃষ্টি করে। 24 নম্বর পর্বে সেই তীব্র গোলাগুলি আর রক্তক্ষয়ী সংঘাতের পর গল্প এখন কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে। অর্থমন্ত্রী পাঠানোর সশস্ত্র বাহিনী শেহজাদের বাড়িতে যে তাণ্ডব চালিয়েছিল তার রেশ এখনও কাটেনি। তবে অর্থমন্ত্রী ভেবেছিলেন শেহজাদকে ভয় দেখিয়ে বা পিছু হটতে বাধ্য করে তিনি পার পেয়ে যাবেন, কিন্তু তিনি বুঝতে পারেননি তিনি সিংহের গায়ে হাত দিয়েছেন। গোলাগুলির পরপরই শেহজাদ নিশ্চিত হয় যে এই লড়াই এখন আর শুধু টাকার লড়াইয়ে আটকে নেই, এটি এখন অস্তিত্বের লড়াই। অর্থমন্ত্রী তার সব ক্ষমতার ব্যবহার করে শেহজাদকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শহরের প্রতিটি মোড়ে পুলিশ আর গোয়েন্দার নজরদারি বাড়ানো হয়েছে, কিন্তু শেহজাদ তো সাধারণ কোনো প্রতিপক্ষ নয়। সে খুব ভালো করেই জানেন শত্রুকে কিভাবে তার নিজের ফাঁদে আটকে রাখা যায়। ঘটনার পর থেকেই গোলামকে নিয়ে নতুন এক রহস্যের সৃষ্টি হয়। মনির চাচা রিশাদ মিলে গোলামকে একটা নিরাপদ আস্তানায় সরিয়ে নিয়ে যায়, কিন্তু গোলাম মানসিক ভারসাম্যহীনতায় আর অদ্ভুত আচরণের কারণে প্রতিনিয়ত তাদের নতুন নতুন বিপদে পড়তে হচ্ছে। এদিকে সে মাঝে মধ্যে সব স্মৃতি হারিয়ে সাধারণ গোলাম হয়ে যাচ্ছে, আবার পরক্ষণে তার মধ্যে ফুটে উঠেছে শেহজাদ চৌধুরীর মতো শক্ত ভিত। রিশাদ আর মনির চাচা প্রতি মুহূর্ত আতঙ্কে কাটাচ্ছে কখন গোলাম কী কাণ্ড ঘটিয়ে বসে। এদিকে 24 নম্বর পর্বে দেখা সেই নিখোঁজ ছেলে সুমনের খবর নতুন এক মোড়ে এসে দাঁড়ায়, যেখানে শেহজাদ থানা থেকে খালি হাতে ফিরে আসলেও সে হাল ছাড়েনি। তার নিজস্ব নেটওয়ার্ক আর বিশ্বস্ত সোর্সদের মাধ্যমে সে জানতে পারে শহরের আদূরে একটা পরিত্যক্ত পুরনো কারখানায় একটা বিশাল সিন্ডিকেট পরিচালিত হচ্ছে। এই সিন্ডিকেটের পিছনে শুধু যে স্থায়ী অপরাধী আছে তা নয়, বরং স্বয়ং অর্থমন্ত্রী এবং পুলিশের ভেতরের কিছু অসাধু কর্মকর্তা এর সাথে সরাসরি যুক্ত। সুমনের মতো অনেক নিরীহ তরুণকে সেখানে আটকে রাখা হয়েছে এবং অবৈধ ব্যবসার কাজে ব্যবহার করা হচ্ছে। সব তথ্য হাতে পাওয়ার পর শেহজাদ আর এক মুহূর্ত দেরি না করে সে সিদ্ধান্ত নেয় অর্থমন্ত্রীকে মাঠের লড়াইয়ে হারানোর আগে তার অবৈধ রাজত্বের ভিত গুঁড়িয়ে দিতে হবে। রাত গভীর হলে শেহজাদ তার মূল বাহিনীকে সাথে নিয়ে সেই পুরনো কারখানার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু কারখানায় পৌঁছানোর পর শেহজাদ মুখোমুখি হয় এক চমকপ্রদ সত্যের। পুরো এলাকাটা ভারী অস্ত্রই সজ্জিত, পাহারাদার দিয়ে ঘিরিয়ে রাখা হয়েছে। শেহজাদ তার বুদ্ধি আর দূরদর্শিতাকে কাজে লাগিয়ে নীরবে ভেতরে নিরাপত্তা বলয় ভেদ করে ভেতরে প্রবেশ করেন। সেখানে সে সুমনের সন্ধান পায় ঠিকই, কিন্তু সুমন তখন মারাত্মক আহত ও অন্ধগৃহীর অবস্থায় পড়ে আছে। সুমনের কাছ থেকে শেহজাদ এক চাঞ্চল্যকর তথ্য জানতে পারে। এই সিন্ডিকেটের প্রধান ব্যক্তিটি আসলে অর্থমন্ত্রীর এক অতি বিশ্বস্ত ছায়াসঙ্গী, যে এতদিন ধরে আড়ালে থেকে পুরো শহরের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছিল। ঠিক সেই মুহূর্তে কারখানার ভেতরে হঠাৎ সাইরেন বেজে ওঠে। শেহজাদের উপস্থিতি ধরে ফেলে মন্ত্রীর গোপন বাহিনীর প্রধান সশস্ত্র লোকেরা। পুরো কারখানাটি মুহূর্তের মধ্যে এক অবরুদ্ধ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, আর তার মাঝে শুরু হয় দুই পক্ষের ভয়াবহ গোলাগুলি। একদিকে যখন কারখানার ভেতরে শেহজাদ জীবনপন্ন লড়াই চালিয়ে যাচ্ছে, অন্যদিকে শেহজাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে অর্থমন্ত্রীর ক্যাডাররা শেহজাদের নিরাপত্তা আস্তানায় আবার হামলার চক্রান্ত করে। তারা জানতে পেরেছে যে গোলাম আর শেহজাদের পরিবার সেখানে লুকিয়ে আছে। মনির চাচা রিশাদ যখন বুঝতে পারে যে শত্রুর আস্তানা ঘিরে ফেলেছে, তখন তারা আতঙ্কিত শিউরে ওঠে। কিন্তু ঠিক এই চরম বিপদের মুহূর্তে গোলামের মধ্যে ঘটে যায় এক অবিশ্বাস্য পরিবর্তন। নিজের পরিবার আর মনির চাচাকে বিপদে পড়তে দেখে গোলামের পুরনো স্মৃতি আর ক্ষোভ যেন এক মুহূর্তেই ফিরে আসে। সে একাই রুখে দাঁড়ায় সেই শত্রু সশস্ত্র ক্যাডারদের বিরুদ্ধে। বন্ধুরা, নাটকটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দুনিয়া টাকার গোলাম নাটকের বহুল প্রতীক্ষিত 25 নম্বর পর্বটি আগামী 13ই জুলাই ঠিক দুপুর 12টায় আপনারা দেখতে পাবেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেলে। এই নাটকের পরবর্তী সব রোমাঞ্চকর পর্বের আপডেট এবং সবার আগে আগামী খবর পেতে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে সবসময় নাটকের আপডেট খবরাখবর পাওয়া যায়। তো দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।